অ্যাওর্টা থেকে বা এর শাখা থেকে, ঠিক আছে। তার মানে এ হচ্ছে সবার পিতা, এই জন্য একে বলা হয় মহাধমনী, সম্মান দেয়া, ঠিক আছে। অক্সিজেন সমৃদ্ধ করার জন্য কোথায় পাঠাইতে হবে? কারখানা কই জানো? এই রক্তটাকে অক্সিজেন সমৃদ্ধ করার একমাত্র কারখানা হলো দাদা মানুষের শরীরে ফুসফুস, যেটা এটার দুই পাশে থাকে। আমি এর আগেও বহুবার বলছি, এই যে বাম পাশে একটা, ডান পাশে একটা, দুইটা ফুসফুস। ঠিক সংজ্ঞাটা জানি না, ঠিক আছে, ম্যাক্সিমামই জানে না। তোমার বন্ধুদেরকে জিজ্ঞেস করে দেখিও। সাথে সাথে কিছু পরিমাণ ওয়েস্ট প্রোডাক্ট তৈরি। ইউরিয়া কই তৈরি হয়? কিডনিতে তৈরি হয়? কিডনিতে তৈরি হয় না দাদা। কিডনির মাধ্যমে ইউরিয়া জাতীয় বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। ইউরিয়া তৈরির অর্নিথিন সাইকেল এটা যকৃতে হয়, কাজে এটা খুবই ইম্পর্টেন্ট। যে হৃৎপিণ্ড নিজেও একটা অঙ্গ। এখন ওকে যদি তুমি খাবার না দাও, পুষ্টি না দাও, ও মন খারাপ করবে না? স্বাভাবিক। এগুলো কই যাচ্ছে জানো? এইগুলো এই গলা দিয়ে উপরে উঠে গেছে কিন্তু। সাবক্লেভিয়ান একটা ডান পাশে, একটা সাবক্লেভিয়ান বাম হাতে, আর দুইটা কমন ক্যারোটিড এই গলা দিয়ে উপরে উঠে গেছে, দুই সাইড থেকে দুইটা। এই কমন ক্যারোটিড দুই ভাগ হয়েছে, একটা বাইরের দিক দিয়ে গেছে, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, আর একটা ভিতর দিয়ে গেছে। এই যে এইটা হচ্ছে সেইটা। সংকুচিত হ, এবার বলো হ্যাঁ হয়েছে, এখন প্রসারিত হ, সংকুচিত হ, প্রসারিত হ। অথবা সুইচ আছে, বারবার অফ অন করো, অফ অন করো। হৃৎপিণ্ড সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল করে? করে না। এটা কি নিজে থেকে হয়, হ্যাঁ। তার মানে এটার কাজ এ নিজে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন সময় বাড়া-কম হইতে পারে। মনে করো যে তুমি দৌড় দিলা, একটা লম্বা দৌড়, হ্যাঁ। এখন কি হবে দেখো না, হার্ট ধক 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 করে। তার মানে কি হার্ট দ্রুত দ্রুত পাম্প করতেছে। তো হার্টের পাম্পিং রেট যদি বাড়ে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়বে। যখন শুয়ে থাকো তখন দেখবে আস্তে আস্তে ধক 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 ধক, তখন আস্তে আস্তে পাম্প করতেছে, তখন কি প্রেশার তো বেশি থাকবে, তখন কমে যাবে। তো এগুলো ডিপেন্ড করে অবস্থার উপর, সেটা। আসসালামু আলাইকুম দাদা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রক্তচাপ এবং ব্যারো রিসেপ্টর সম্বন্ধে খুব সীমিত কিছু আলোচনা করবো, হ্যাঁ। আসলে ভিডিওগুলো আমি ছোট করতে যাচ্ছি, কিন্তু তারপরে একটু বুঝাইতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে একটু লেন্থ বড় হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও, বুঝে পড়তে চাও, তাহলে কিন্তু এতটুকু তোমাদের জন্য খুবই খুবই প্রয়োজন। তা না করলে কিন্তু বুঝতে পারবে না ঠিকভাবে, হ্যাঁ। একটু মনোযোগ দিয়ে দেখো দাদা, কিছু ইন্টারেস্টিং জিনিসও আসবে, ভালো লাগবে, বোরিং লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, সবার আগে আমাদের টপিক হচ্ছে রক্তচাপ। রক্তচাপ কি? আমরা জানি সাধারণত যে ধমনী শিরার ভেতর দিয়ে রক্ত চলাচল করে। যেমন কি লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টার মাধ্যমে যাচ্ছে, অ্যাওর্টা থেকে শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। মনে করো এটা একটা ধমনী, এর ভিতর দিয়ে রক্ত যাচ্ছে। এখন একটা মোটর যদি ছাড়া হয়, মোটরের সাথে যদি পাইপ সংযুক্ত থাকে, তো পানি ছাড়ার আগে পাইপটা চুপসানো থাকে না? পানি ছাড়লে কি হয়? পাইপটা প্রসারিত হয়ে যায়, তাই না? প্রসারিত হয়। এখন মনে করো একটা চিকন পাইপ, এটা তুমি একটা বড় মোটরের মুখের সাথে লাগাই দিলা। যদি পানি অন্য কোনো দিক দিয়ে বের হতে না পারে, তখন কি ওর ভিতর দিয়ে পানিটা কি হবে? এত বেশি প্রেসার হবে যে চিকন পাইপটা ফেটে যাবে। পলিথিনের পাইপ যদি হয়, ফেটে যাবে ব্লাশ করে, তাই না? তো তার মানে বোঝা যাচ্ছে যে যখন রক্ত এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এটা সোজার সাথে সাথে পাশের দিকে একটা চাপ দিচ্ছে, ঠিক আছে। এই চাপটা যদি পাইপটা নিতে পারে, তাহলে পাইপটা ততক্ষণ পর্যন্ত প্রসারিত হবে, আর তার থেকে বেশি হয়ে গেলে পাইপটা ফেটে যাবে। তার মানে রক্তবাহিকাও অনুরূপভাবে, এটা হচ্ছে সেই মোটর, হৃৎপিণ্ড। রক্ত চলাচলের সময় রক্তবাহিকার প্রাচীরে যে পার্শ্বীয় চাপ দেয়, পার্শ্বীয় চাপ প্রয়োগ করে, এটাকেই বলা হয় রক্তচাপ। তাহলে রক্তচাপ কি আর ভুল হবে দাদা? না, ইনশাল্লাহ আর ভুল হবে না। তাহলে রক্তবাহিকার ভিতর দিয়ে চলার সময় রক্তবাহিকার প্রাচীরে যে পার্শ্ব চাপ প্রয়োগ করে তাকে বলা হয় রক্তচাপ, ঠিক আছে। এখন রক্তচাপ আমরা চাপ পরিমাপ করি সাধারণত কোন যন্ত্র দিয়ে বলতো? ব্যারোমিটার, তাই না? ব্যারোমিটার, ঠিক আছে, চাপ প্রয়োগ করি। এখন রক্তচাপ পরিমাপ করার এই একটা স্পেশাল যন্ত্র আছে। এই যন্ত্রটাকে কি বলে? প্রেশার মাপার মেশিন না দাদা, এটার স্পেসিফিক নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার। স্পিগমো ম্যানোমিটার, বইটা দেখে উচ্চারণটা সুন্দরভাবে পড়ে নিবা। স্পিগমো ম্যানোমিটার, এটার মাধ্যমে কি রক্তচাপ বের করা হয়, নির্ণয় করা হয়। এখন
এই যে দেখো, যখন ভেন্ট্রিকলটা সংকুচিত হয়, দুই ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় মানে ভেন্ট্রিকলের যখন সিস্টল হয়, তখনই তো রক্তটা সজোরে বের হয়ে যায় অ্যাওর্টা দিয়ে, তাই না? আচ্ছা, তার মানে ভেন্ট্রিকুলার সিস্টলের সময়, সংকুচনের সময় সব থেকে বেশি স্পিড থাকে রক্তটার, কাজেই এই সময় এই প্রেশারটাও সব থেকে বেশি থাকে। একে বলা হয় সিস্টোলিক প্রেশার, ভেন্ট্রিকুলার সিস্টল, সিস্টোলিক প্রেশার। আর যখন ভেন্ট্রিকলটা ডায়াস্টল হয়, তখন তো এদিকে রক্ত যায় না, বরঞ্চ রক্ত লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, তাই না, প্রসারিত হয়। একে বলা হয় কি ডায়াস্টলিক প্রেশার। তখন এদিক দিয়ে নতুন করে আর রক্ত যায় না, যে রক্তগুলো গিয়েছে ওই রক্তগুলোই ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে, ঠিক আছে? তখন তাকে আমরা কি বলি, ডায়াস্টলিক প্রেশার। তাহলে এইভাবে দুইটা প্রেশার পাওয়া যায়, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। এই উচ্চচাপ এবং নিম্নচাপ কি, একটা হচ্ছে সিস্টোলিক, সিস্টোলিক কত 120, ধরা হয় 100 থেকে 120 বা 110 থেকে 120। এটা কি, এটা মিলিমিটার অফ মার্কারি পারদচাপ। আর ডায়াস্টলিক, ডায়াস্টলিক কত 80 ধরা হয় সাধারণত, এর থেকে একটু কম বেশি হতে পারে, 60 থেকে 80 বা 70 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি। তাহলে নর্মাল যদি ধরা হয় তাহলে 120/80, এটা হচ্ছে নর্মাল প্রেশার, ঠিক আছে? এখন বয়স বৃদ্ধির সাথে সাথে তুলনামূলক কিছুটা বাড়তে পারে, এটা ব্যাপার না। তবে নর্মালি রক্তচাপ হচ্ছে 120/80, ঠিক আছে? আচ্ছা, এখন তারপরেও বিভিন্ন সময় বাড়া কম হতে পারে। মনে করো যে তুমি দৌড় দিলে একটা লম্বা দৌড়, হ্যাঁ, এখন কি হবে, এখন না হার্ট ধক 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 করে, তার মানে কি হার্ট দ্রুত দ্রুত পাম্প করতেছে। তো হার্টের পাম্পিং রেট যদি বাড়ে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়বে। যখন শুয়ে থাকো তখন দেখবো আস্তে আস্তে ধক 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 ধক, তখন আস্তে আস্তে পাম্প করতেছে, তখন কি প্রেশার তো বেশি থাকবে, তখন কমে যাবে। তো এগুলো ডিপেন্ড করে অবস্থার উপর, সেটা ব্যাপার। এখন বলা হচ্ছে ব্যারো রিসেপ্টর। আচ্ছা, ব্যারো রিসেপ্টর বলার আগে আরেকটা কথা বলে নিই। এই যে রক্তগুলো এভাবে আসা যাওয়া করতেছে, এদের মাঝখানে তো একটা নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, তাই না? মনে করি যে হাই প্রেশার বলে, লো ব্লাড প্রেশার বলে, এগুলো কি? লো ব্লাড প্রেশার হলে অনেকে দেখবা যে অল্পেই ক্লান্ত হয়ে যায়। হাই প্রেশার হলে অনেক সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, স্ট্রোক বলে যেটাকে, তাই না? আচ্ছা, এগুলো কেন হয়? এই যে রক্তচাপটা স্বাভাবিক মান বললাম 120/80, এর থেকে যদি বেড়ে যায়, 120-এর থেকে যদি অনেক বেশি বেড়ে যায়, তখন তাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। আর 120/80, হ্যাঁ 80-60, এটার থেকে যদি আরো কমে যায়, তখন তাকে আমরা বলি নিম্ন রক্তচাপ, ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে এটা যেহেতু স্বাভাবিক, কোনো একটা মেকানিজম আছে যেটা চাচ্ছে এই মানটাকে সবসময় স্বাভাবিক রাখতে, তাই না? আচ্ছা, তার মানে বাড়লে কমায় দেওয়ার চেষ্টা করতেছে, আর কমলে সেটাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করতেছে, কোনো একটা সিস্টেম আছে শরীরের, তাই না? আচ্ছা, এই সিস্টেমটাকে হোমিওস্ট্যাসিস বলে। মানুষের শরীরের সবগুলো মান একটা সাধারণ লিমিটের মধ্যে রাখার যে চেষ্টা করে, হ্যাঁ, এটাকে হোমিওস্ট্যাসিস বলে। অভ্যন্তরীণ পরিবেশটাকে বজায় রাখার যে তোমার চিন্তা ভাবনা বা প্রচেষ্টাটা শরীরের, এখন এই কাজে কিছু ব্যারো রিসেপ্টর কাজ করে। একটু আগে আমি বললাম যে চাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার, ব্যারোমিটার, কাজে ব্যারো শব্দটার সাথে চাপের সংশ্লিষ্টতা আছে, চাপের সাথে ব্যারো শব্দটার একটা সংশ্লিষ্টতা আছে, কাজেই ব্যারো রিসেপ্টর। এখন রিসেপ্টর আসো, রিসেপ্টর, রিসেপ্টর কি, গ্রাহক, ঠিক আছে? তার মানে চাপ গ্রাহক, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যারো রিসেপ্টরগুলো মানে কি, এরা হচ্ছে চাপ গ্রাহক, যারা চাপটাকে গ্রহণ করে, বুঝতে পারে যে চাপটা কম না বেশি, ঠিক আছে? এখন কারা সেগুলো? আমরা জানি কোনো কিছু উদ্দীপনা বোঝার জন্য আমাদের শরীরে একটা গ্রুপ কাজ করে, কারা? স্নায়ুতন্ত্র আমাদের, হ্যাঁ। এই স্নায়ুতন্ত্রের স্নায়ু কোষগুলো দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে কি সংবেদী, সংবেদী যেগুলো কি করে, এই যে আমরা যে দেখতেছি শ্রবণ করতেছি, হ্যাঁ কোনটা কেমন এর সংবেদটা গ্রহণ করে, ঠিক আছে? গ্রহণ করে কই নিয়ে যায়, মস্তিষ্ক নিয়ে যায় বা স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। তারপর সেখানে চিন্তা ভাবনা করে যে কাজটা করতে হবে, সেইটার সংকেতটা আবার পাঠায় দেয়। সেই স্নায়ুটার নাম হচ্ছে চেষ্টীয়, চেষ্টীয় স্নায়ু। কিছু স্নায়ু আছে যারা সংবেদী চেষ্টীয় উভয় হিসেবেই কাজ করে, তাদেরকে মিশ্র স্নায়ু বলে, ঠিক আছে?
তার মানে বোঝা যাচ্ছে এই যে সংবেদী যারা, তারা এই সংবাদটা বহন করে নিয়ে যায়, সোজা কথায় শেষ। ঠিক আছে, সংবাদ বহন করে নিয়ে যায়, এরা হচ্ছে সংবেদী। তাহলে এই যে চাপ গ্রাহক, হ্যাঁ, এরা হচ্ছে এই সংবেদী স্নায়ুর প্রান্ত। মনে করো এটা যদি রক্তবাহিকা হয়, এই যে একটা স্নায়ু মনে করো আসলো, এসে এইখানে এইভাবে ভাগ হয়ে এর প্রাচীরে এভাবে ছড়াই গেল। ঠিক আছে, তারপরে এটা এভাবে আরেকটার সাথে সিনাপস গঠন করবে, আরেকটার সাথে যাবে, আরেকটার সাথে যাবে, গিয়ে একেবারে কই যাবে, এই যে মস্তিষ্কতে যাবে। এটা হচ্ছে মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে এই যে এগুলো কি স্নায়ুর প্রান্ত না? তার মানে এগুলো হচ্ছে সংবেদী স্নায়ুর প্রান্ত। তাহলে আমরা ব্যারো রিসেপ্টর বা চাপ রিসেপ্টর কাকে বলবো? এরা হচ্ছে এক প্রকারের বিশেষ সংবেদী স্নায়ুর প্রান্ত, যেগুলো রক্তবাহিকার প্রাচীরে ঘেঁষে থাকে, ঘেঁষে সেখান থেকে উদ্দীপনা গ্রহণ করে। কিসের উদ্দীপনা? এই চাপের উদ্দীপনা, রক্তচাপটা বেশি না কম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ব্যারো রিসেপ্টরগুলো দুই ধরনের হতে পারে। দুই ধরনের হতে পারে। এখন দুই ধরনের কেন হবে? এক ধরনের আছে যারা সরাসরি এই চাপটাকে নির্দেশ করে। ঠিক আছে, এগুলোকে বলে উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর। কি বললাম? উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর। আরেক ধরনের আছে, এরা বলা হয় নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। হ্যাঁ, তার মানে উচ্চ চাপ যে বেশি চাপটাই কেবল রিসিভ করবে সেটা নয়, নিম্নচাপ যে শুধু কম চাপটাই রিসিভ করবে সেটা নয়, দুইটাই করে। হ্যাঁ, কিভাবে করে সেটা এখন বলতেছে। এই উচ্চ চাপ ব্যারো রিসেপ্টরগুলো এরা কোথায় থাকে? এই যে দেখো, এটা কি অ্যাওর্টা না? অ্যাওর্টা তো, অ্যাওর্টা কি কোত্থেকে বের হয়? লেফট ভেন্ট্রিকল থেকে। আমরা এটাকেই জাস্ট একটু নিচের দিকে আবার রাখবো। এই যে দেখো, এটা হচ্ছে মনে করো অ্যাওর্টা, অ্যাওর্টা বের হইলো কোত্থেকে? এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখানে বাকিগুলো আর রাখলাম না। এরপরে এটা তিনটা শাখায় ভাগ হয়েছে না, এভাবে নামছে না পরে? এই তিনটা শাখার দাতা আমি নাম বলছিলাম তখন যে এটা লাগবে পরে, বোঝার জন্য লাগবে। ঠিক আছে, এই যে এটা কি ডান না? তাহলে ডান থেকে বামের দিকে এটাকে আমরা বলি হচ্ছে ব্রাকিওসেফালিক, ব্রাকিওসেফালিক। এই যে এইটা, এইটা, এটা হচ্ছে লেফট, এটা বাম দিকে না? তাহলে এটা হচ্ছে বাম কমন ক্যারোটিড বা সাধারণ ক্যারোটিড, আর এইটা হচ্ছে সাবক্ল্যাভিয়ান বাম দিকে, তাহলে বাম সাবক্ল্যাভিয়ান, বাম সাবক্ল্যাভিয়ান। ঠিক আছে, তাহলে কি কি বললাম তোমরা এটা মনে রাখতে পারো, হচ্ছে বি সি এস দিয়ে, ব্রাকিওসেফালিক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্ল্যাভিয়ান। ঠিক আছে, এখন দেখো এই যে সাবক্ল্যাভিয়ান এটা বাম দিকের হাতে সাপ্লাই দিবে। হ্যাঁ, আর এই যে এপাশে দেখো, তাহলে ডান দিকের হাতে সাপ্লাই দেওয়ার জন্য কাউকে লাগবে না? লাগবে। সেটা কি করবে? এই যে ব্রাকিওসেফালিক আসলো না, এটাই একটু পরে গিয়ে আবার এই যে একটা শাখা বের হবে। হ্যাঁ, এটা হবে তোমার ডান সাবক্ল্যাভিয়ান। হ্যাঁ, আর একটা অংশ এই যে উপরের দিকে চলে যাবে। এই যে উপরের দিকে যেটা যাবে এটা হচ্ছে তোমার বলা হবে ডান কমন ক্যারোটিড, আর এটা এই যে বাম কমন ক্যারোটিড উঠলো উপরের দিকে। ঠিক আছে, আচ্ছা, এখন উঠে কি হবে? কিছু দূর উঠলো, এটা কমন ক্যারোটিড, সাধারণ ক্যারোটিড। উঠার পরে এরা আবার এই যে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এইরকম, এই যে পাশে একটা অংশ গেল, আরেকটা এইরকম হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো। একটু বোঝার জন্য দাদা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এটা কি বাম কমন ক্যারোটিড, এটা বাম সাবক্ল্যাভিয়ান। তাহলে এটা কি ডান দিকে গেল না? তাহলে এটা কি ডান সাবক্ল্যাভিয়ান। হ্যাঁ, তাহলে এটা বাম কমন ক্যারোটিড, এটা তাহলে কি হবে ডান কমন
ক্যারোটিড। হ্যাঁ, তারপরে ডান কমন ক্যারোটিড, কমন সাধারণ ক্যারোটিড। এটা সাধারণ ক্যারোটিড একটু উপরে উঠে এই যে দুইটা ভাগ হয়েছে, দেখো একটা বাইরের দিকে গেছে আর একটা ভিতরের দিকে গেছে। এগুলো কই যাচ্ছে জানো? এগুলো এই গলা দিয়ে উপরে উঠে গেছে কিন্তু। সাবক্লেভিয়ান একটা ডান পাশে, একটা সাবক্লেভিয়ান বাম হাতে, আর দুইটা কমন ক্যারোটিড এই গলা দিয়ে উপরে উঠে গেছে, দুই সাইড থেকে দুইটা। এই কমন ক্যারোটিড দুই ভাগ হয়েছে, একটা বাইরের দিক দিয়ে গেছে, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, আর একটা ভিতর দিয়ে গেছে। এই যে এইটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড, ভেতরের দিকে গেছে। তাহলে এইটা একটা, এইটা একটা, এগুলোকে কি বলতেছি? ইন্টারনাল ক্যারোটিড। ইন্টারনাল ক্যারোটিড। আর এইটা, এইটা আর এটা বাইরে গেছে না, এটাকে কি বলবো? এক্সটার্নাল। এক্সটার্নাল ক্যারোটিড আর ইন্টারনাল ক্যারোটিড। এখন বইয়ে সুন্দরভাবে বলছে এই যে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, মানে এই আর্চ অফ অ্যাওর্টা, এটা অনুপ্রস্থ না, অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ এইখানে। এবং ডান এবং বাম অন্তস্থ ক্যারোটিড ধমনী, এই যে এইটা হচ্ছে ইন্টারনাল বা অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাস, এই যে ফাঁপা যে স্থান দুইটা। ঠিক আছে, তোমাদের বইয়ে ইন্টারনাল ক্যারোটিড ভিতরের দিকে দিছে, যাই হোক সেটা ব্যাপার না। তাহলে ডান এবং বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাস ফাঁকা স্থানে, আর এই অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ। ঠিক আছে, এইখানে থাকে হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। বুঝতে পারছো? এটা একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে কিন্তু হার্টের অন্য চেম্বারগুলো আছে, আমি সেগুলো আঁকি নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আবার কোথায় থাকে আমি বলি। এগুলো থাকে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, ডান এবং বাম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বা অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাস, এগুলো ফাঁপা স্থান দুইটা। এখানে থাকে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো কি করবে? যদি এই যে রক্ত এদিক দিয়ে যাচ্ছে না, করলে তো যাবে, যদি রক্তচাপ স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন কি করবে? আচ্ছা, আমি এটা একটু মুছে দেই নামগুলো, তাহলে এটা বুঝাইতে সুবিধা হবে। যদি রক্তচাপ স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন কি হবে? তখন হচ্ছে এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো থেকে এখান থেকে উদ্দীপনা চলে যাবে মস্তিষ্কে। এখানে তো বললাম যে সংবেদী স্নায়ু প্রান্ত বললাম না, এখান থেকে, তারপরে যে এখান থেকে, এখান থেকে উদ্দীপনা চলে যাবে। গ্লোসোফ্যারেঞ্জিয়াল এবং ভেগাস স্নায়ু, এটা দুইটা স্নায়ু, এটা আমরা তোমার অষ্টম অধ্যায়ে গিয়ে আবার ভালোভাবে পড়বো। এই স্নায়ুর মাধ্যমে এরা কোথায় যাবে? মস্তিষ্কে যাবে। মস্তিষ্কের কোথায় যাবে? এই মেডুলাতে যাবে। কি? মেডুলা। মেডুলা, ঠিক আছে, মেডুলাতে যাবে। এখন মেডুলাতে গিয়ে কি হবে? মেডুলাতে একটা ভ্যাসোমোটর সেন্টার আছে। রক্তচাপ কিন্তু বাড়ছে, তার মানে রক্তচাপকে আমার কমাইতে হবে। ঠিক আছে, এখন মেডুলাতে গিয়ে ওখানে একটা সেন্টার আছে বা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটার নাম হচ্ছে ভ্যাসোমোটর। ভ্যাসোমোটর, এই মোটর, মোটর মানে হচ্ছে চেষ্টীয়। কি বললাম? চেষ্টীয়। হ্যাঁ, আর এই যে ভ্যাসো, ভ্যাসো শব্দটা আসছে ভেসেল থেকে। ভেসেল মানে কি? রক্তবাহিকা। ভেসেল মানে হচ্ছে কি? রক্ত নালী। ঠিক আছে, আর মোটর মানে কি? চেষ্টীয়। এই যে সংবেদী উদ্দীপনা বললাম না, দুই ধরনের স্নায়ু, একটা হচ্ছে সংবেদী আর একটা হচ্ছে চেষ্টীয়, যেটা নিয়ে আসবে উদ্দীপনা। ঠিক আছে, তার মানে ভ্যাসোমোটর সেন্টার, এটার কাজ কি তাহলে? এটার কাজ হচ্ছে এই যে রক্তবাহিকা আছে না, ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলটাকে সংকুচিত করা। ঠিক আছে, ভ্যাসোমোটর এটা সংকুচিত করা, আর এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের হারকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এই উদ্দীপনাটা, এই উচ্চ চাপের উদ্দীপনা মানে রক্তচাপ বেড়ে গেলে এখান থেকে উদ্দীপনাটা গিয়ে এই ভ্যাসোমোটর সেন্টারটাকে ইনহিবিটেড করবে বা দমিয়ে দিবে। ওখানে ভ্যাসোমোটর সেন্টারকে দমিয়ে রাখে বলছে। ঠিক আছে, দমিয়ে দিবে বা এটা ইনহিবিটেড করবে বা বাধা দিবে সোজা বাংলায়। ঠিক আছে, তো বাধা যদি দেয় তখন এরা কি?
তোমার এই ইম্পালস বা মোটর উদ্দীপনা, চেষ্টীয় উদ্দীপনা, সেটা কি পাঠাইতে পারবে? পারবে না। এই মোটর উদ্দীপনার অভাবে এই রক্তবাহিকাগুলো যে সংকুচিত হয়, এই সংকুচিত আর হবে না, একটু প্রসারিত হবে, রক্তবাহিকা প্রসারিত হবে। তার মানে রক্ত কি তুলনামূলকভাবে কি হচ্ছে, চাপটা কমতেছে, এটা একটা। আরেকটা হচ্ছে আরেক ধরনের সিম্প্যাথেটিক উদ্দীপনা, ঠিক আছে। সিম্প্যাথেটিক উদ্দীপনা কি? এই যে আমরা জানি যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড কি তুমি চালাও? তুমি কি কখনো হৃৎপিণ্ডকে বলো হ্যাঁ এখন তুই সংকুচিত হ, তবে বলো হ্যাঁ হয়েছে এখন প্রসারিত হ, সংকুচিত হ, প্রসারিত হ। অথবা সুইচ আছে বারবার অফ অন করো, অফ অন করো, হৃৎপিণ্ড সিস্টল ডায়াস্টল সিস্টল ডায়াস্টল করে? করে না। এটা কি নিজে থেকে হয়। হ্যাঁ, তার মানে এটার কাজ এ নিজে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে উদ্দীপনা, একটা হচ্ছে তোমার হচ্ছে সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, তাহলে সিম্প্যাথেটিক এই উদ্দীপনাটা কি করবে? হৃদস্পন্দনকে বাড়াবে। যদি এই ভ্যাসোমোটর সেন্টারটা সিম্প্যাথেটিক উদ্দীপনা এখানে পাঠায় তাহলে সিম্প্যাথেটিক মানে কি? বাড়াবে। তখন হৃৎপিণ্ডটা দ্রুত ধক 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 ধক, হ্যাঁ, যখন দৌড়াই আমরা তখন সিম্প্যাথেটিক উদ্দীপনায় পাঠায়। তার মানে কি? এর সংকোচন প্রসারণ বাড়ে। সংকোচন প্রসারণ বাড়লে কি হবে? রক্ত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাবে, তাড়াতাড়ি বের হয়ে যাবে, মানে কি রক্তচাপ বাড়বে। এখন এই রক্তচাপ বাড়ার উদ্দীপনা যখন গেল আমার হচ্ছে মেডুলাতে গিয়ে এ কি করবে? এই ভ্যাসোমোটর সেন্টারকে দমিয়ে রাখে বা ইনহিবিট করে, বাধা দেয়। তার ফলে এ কিন্তু আর এই সিম্প্যাথেটিক উদ্দীপনা পাঠাইতে পারবে না, ঠিক আছে। এবং সিম্প্যাথেটিক উদ্দীপনার যখন অভাব ঘটে তখন হার্ট কি করবে? আস্তে আস্তে পাম্প করবে, আস্তে আস্তে পাম্প করবে। তো আস্তে যদি পাম্প করে তাহলে কি রক্ত অত স্পিডে যাবে? অত স্পিডে যাবে না, স্পিড কমে যাবে, তাহলে ব্লাড প্রেশার কমে গেল, ঠিক আছে। এটা হচ্ছে রক্তচাপ বাড়লে এই ঘটনা ঘটবে। এখন মনে করো রক্তচাপ কমে গেছে, ফল করলো। রক্তচাপ যদি কমে যায় তাহলে এইখানে কি অত বেশি প্রেশার থাকবে? অত বেশি চাপ থাকবে? থাকবে না। এইখানে অত বেশি চাপ থাকবে? থাকবে না। যদি বেশি চাপ না থাকে তাহলে এইখানে যে ব্যারো রিসেপ্টর বা চাপ রিসেপ্টরগুলো আছে তারা কিন্তু উদ্দীপিত হবে না। স্বাভাবিক অবস্থায় যেমন উদ্দীপনা থাকে তার থেকেও কমে যাবে, কারণ চাপই তো নাই। বেশি চাপ হইলে যখন এর দেয়ালগুলো প্রসারিত হইতে চায় তখন ব্যারো রিসেপ্টরগুলো বোঝে। চাপ যদি কম হয় প্রসারিতই হবে না, বুঝবেই না। তখন কি এখান থেকে এই উদ্দীপনা যাবে? বাধাদানকারী উদ্দীপনা মেডুলায়, গ্লোসোফ্যারেঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে যাবে না। তো এই বাধাদানকারী উদ্দীপনা যদি না যায় তাহলে ভ্যাসোমোটর সেন্টারটা কি ইনহিবিটেড হবে, দমিত হবে, বাধা দেবে? দেবে না। তখন ভ্যাসোমোটর সেন্টারটা কি করবে? কাজ করবে। কাজ করলে এ কি করবে? যে সিম্প্যাথেটিক উদ্দীপনাটা পাঠাবে হার্টের মধ্যে। তো হার্টের মধ্যে যখনই সিম্প্যাথেটিক উদ্দীপনা বেশি বেশি আসবে তখনই হার্ট কি দ্রুত বেগে সংকোচন প্রসারণ করবে। তখন কি হবে? আলটিমেটলি রক্তটা এখান থেকে বেরিয়ে কি দ্রুত বেগে বেরোবে এবং রক্তচাপ বাড়ায় দিবে। তাহলে এটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের কাজ। এইভাবে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর রক্তচাপকে বাড়ায় এবং কমায় দেয়। আচ্ছা, তাহলে উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের কাজ আমাদের শেষ। এখন আসলে আমরা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর সম্বন্ধে আলোচনা করি। এখন আমি বলছিলাম কিন্তু শুরুতেই যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর দুইটাই চাপ কম বেশি হইলে কাজ করবে। এখন নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো এরা কিভাবে কাজ করে? নিম্নচাপ কিভাবে কাজ করবে? এরা মেইনলি আয়তনের উপর ভিত্তি করে কাজ করবে। এগুলো থাকে কোথায় সেটা আগে বলি। এই দেখো, বড় বড় সিস্টেমিক শিরা। আমরা উচ্চচাপ দেখলাম যে অ্যাওর্টা ধমনীতে আছে সবসময়, আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে শিরাতে থাকবে। এই যে যেমন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এগুলো বড় বড় শিরা। তারপরে এই যে ডান অলিন্দ, বাম ডান নিলয়, এগুলো কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে না? এখানে থাকবে। তাহলে বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা। পালমোনারি মানে কি? ফুসফুসীয়। এই যে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, এগুলোতে থাকবে, ঠিক আছে। আর ডান অলিন্দ এবং ডান নিলয়, এগুলোর প্রাচীরে থাকবে এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা আয়তন ব্যারো রিসেপ্টর, ঠিক আছে।
এখন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে রক্তের আয়তনের উপর ভিত্তি করে। মনে করো হার্টের মধ্যে বেশি আয়তনের রক্ত আছে, তখন এরা উদ্দীপিত হবে। হার্টের মধ্যে বেশি আয়তনের রক্ত আসলো, এই যে শিরাতে বেশি আয়তনের রক্ত গেল, অনেকগুলো রক্ত, এর ধারণ ক্ষমতার থেকে বেশি আয়তনের রক্ত গেল, হ্যাঁ, তখন এগুলো উদ্দীপিত হবে। তার মানে এরা আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে কি করে? রক্তচাপকে বাড়ায় দেয় বা কমায় দেয়। ঠিক আছে, এখন মনে করো রক্তের আয়তন স্বাভাবিকের থেকে বেড়ে গেছে, অ্যাট্রিয়ামের যে ধারণ ক্ষমতা তার থেকে বেড়ে গেছে, আয়তন বাড়ছে, মানে প্রসারিত হবে। এরা যদি প্রসারিত হয় তাহলে এই যে উদ্দীপনাটা আয়তন রিসেপ্টরগুলো গ্রহণ করবে। ঠিক আছে, আয়তন রিসেপ্টরগুলো উদ্দীপনা গ্রহণ করে কোথায় পাঠাবে? মস্তিষ্কে পাঠাবে। কারণ মস্তিষ্কেই তো সবকিছুর প্রসেস হয়। তো মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক তোমরা যখন অষ্টম অধ্যায় পড়বা তখন দেখবে। তো এটা হচ্ছে মনে করো যে উপরে বড় একটা অংশ, এটাকে সেরিব্রাম বলে, এরকম পেঁচানো পেঁচানো। এর নিচে একটা কর্পাস ক্যালোসাম থাকে, তার নিচে থাকে হচ্ছে থ্যালামাস, এবং এরকম একটা অংশ থাকে, এটাকে বলা হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস। তোমরা অষ্টম অধ্যায়টা বের করে মস্তিষ্কের যে ছবিটা আছে সেখানে গিয়ে দেখবা হাইপোথ্যালামাস এই অংশটা। এর নিচে একটা গ্রন্থি যুক্ত থাকে, মানবদেহের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি, এটাকে বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি। ঠিক আছে, আচ্ছা, এই যে যখন এটা আয়তন বাড়বে, এগুলো উদ্দীপিত হবে, উদ্দীপিত হইলে এই উদ্দীপনা এরা সরাসরি প্রেরণ করবে হচ্ছে এই হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস তখন এর বিশেষ একটা অঞ্চল, এর নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। কি বললাম? নিউরো হাইপোফাইসিস। হ্যাঁ, এই নিউরো হাইপোফাইসিস, এখান থেকে এরা একটা বিশেষ এনজাইম ক্ষরণ করবে। ঠিক আছে, আচ্ছা, পিটুইটারি গ্রন্থি নিউরো হাইপোফাইসিস, হাইপোথ্যালামাসের নিউরো হাইপোফাইসিস কর্তৃক অ্যান্টি ডাইউরেটিক হরমোন ADH, এটা অ্যান্টি ডাইউরেটিক, বুঝতে হবে কিন্তু, ডাইউরেটিক, এটা কিন্তু রেচনেও তোমাদের পড়ানো হয়। এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, আচ্ছা, অ্যান্টি ডাইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন, এটা রিলিজের হার এরা বাড়ায় দেয়। এখন অ্যান্টি ডাইউরেটিক, ডাইউরেসিস মানে হচ্ছে বেশি তরল মূত্র ত্যাগ হওয়া। ঠিক আছে, অধিক তরল মূত্র, মানে অ্যান্টি ডাইউরেটিক মানে হচ্ছে তার বিপরীত, মানে বেশি তরল হবে না, বেশি ঘন হবে। হ্যাঁ, বেশি ঘন যদি মূত্র হয় তাহলে কি পানি কি হবে? বেশি যাবে না কম যাবে? চিন্তা করো, এইখানে যদি মনে করো যে মূত্র তৈরি হচ্ছে, এটা হচ্ছে রক্তনালী, এদিকে মনে করো যে মূত্র তৈরি হচ্ছে, আমি সোজাভাবে বুঝাই তোমাদের। এখন মূত্র যদি বেশি ঘন হয়, তার মানে এখান থেকে অতিরিক্ত পানিটা রক্তের মাঝখানে যাবে, তাই না? তার মানে রক্তের আয়তন কি বাড়বে না কমবে? বাড়বে, রক্তের আয়তন বাড়বে এবং রক্তচাপ বাড়বে। আচ্ছা, তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ হচ্ছে মূত্রকে ঘন করা এবং রক্তচাপ বাড়ানো, রক্তচাপ বাড়াবে অ্যান্টি ডাইউরেটিক। এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কি? এই যে রক্তবাহিকা, ব্লাড ভেসেল, একে প্রেস করবে বা চাপ দিবে, চাপ দিলে এটা কি হবে? সংকুচিত হয়ে যাবে এরকম। এখন এখানে রক্ত কম আছে, ব্লাড ভেসেলটা যদি সংকুচিত হয় তাহলে কি রক্তচাপ বাড়বে না? তাহলে এটাও কি করলো? রক্তচাপ বাড়বে। তাহলে এটা দুইভাবে রক্তচাপকে বাড়ায় দিবে। ঠিক আছে, আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটবে? যখন আয়তন কমে যাবে। ঠিক আছে, যদি অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল এবং সিস্টেমিক ধমনীগুলোতে, শিরাগুলোতে রক্তচাপ কমে যায়, তখন কি হবে? পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাসের সাথে যে যুক্ত থাকে, এখান থেকে অ্যান্টি ডাইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন ক্ষরণের হার বেড়ে যাবে। ভ্যাসোপ্রেসিন অ্যান্টি ডাইউরেটিক, এটা কি? অধিক ঘন করবে মূত্রকে, মানে রক্তের পরিমাণ বাড়াবে। ঠিক আছে, আর সাথে সাথে ভ্যাসোপ্রেসিন কি? ব্লাড ভেসেলকে চাপ দিবে, চাপ দিয়ে সংকুচিত করবে, এতেও কি রক্তচাপ বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে এরা রক্তচাপ কমে গেলে রক্তচাপকে বাড়ায় দেয়। শুধু তাই নয়, আরও একভাবে কাজ করে এরা,
সেটা কি জানো? সেটা হচ্ছে কিডনি পড়ার সময় ভালোভাবে বুঝতে পারবা। সেটা হচ্ছে কিডনিতে একটা বিশেষ ধরনের সেল থাকে, জাক্সটা গ্লোমেরুলার সেল। আমি নামটা লিখে দেই, এটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল, গ্লোমেরুলার। হ্যাঁ, আমি এটা পড়াইতে পারি এখন, বাট তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, দরকার নেই। এতটুকু পরে পড়াই দিব, যখন আমি রেচন পড়াবো তখন। এই জাক্সটা গ্লোমেরুলার কোষগুলো থেকে একটা বিশেষ এনজাইম ক্ষরণ হয়, ঠিক আছে? একটা বিশেষ এনজাইম ক্ষরণ হয়, এই এনজাইমটার নাম হচ্ছে রেনিন, ঠিক আছে? এই রেনিন এনজাইম পরবর্তীতে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে রক্তচাপ বাড়ায় দেয়, ঠিক আছে? কিভাবে কাজ করে সেটাও আমি পরেই বলি, এখন এত কিছু মনে থাকবে না। রেনিন হচ্ছে পরবর্তীতে অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থাকে? কিডনির উপরে থাকে। এখান থেকে একটা বিশেষ হরমোন অ্যানজিওটেনসিনোজেন, এটাকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করে, হ্যাঁ এটা পরবর্তীতে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট হয়, হয়ে অ্যানজিওটেনসিন 2 কী করে? এই যে তোমার বৃক্কনালিকায় পুনঃশোষণ, পানির পুনঃশোষণ, এই যে ভ্যাসোপ্রেসিন, এটাও কিন্তু এই যে পানির পুনঃশোষণ ঘটায়, মূত্র থেকে পানির পুনঃশোষণ ঘটায় রক্তবাহিকায়, ঠিক আছে? পানির পুনঃশোষণের মাধ্যমে রক্তচাপ বাড়ায় দেয়। আচ্ছা, তাহলে এই রেনিন বই যেভাবে বলছে যে একটা জটিল কার্যকলাপের মাধ্যমে রক্তচাপকে বাড়ায় দেয়। তাহলে নিম্নচাপ যে ব্যারোরিসেপ্টরগুলো, এরা রক্তের নিম্নচাপের উপর ভিত্তি করে বা রক্তের আয়তনের উপর ভিত্তি করে, যদি আয়তন কমে যায় তাহলে এরা আয়তনকে বাড়ায় দিয়ে রক্তচাপ স্বাভাবিক করে, এই রক্তচাপের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে। এই অংশটা, হ্যাঁ আমি সহজভাবে বলেছি, অনেক বেশি বলেছি, বইয়ে কিন্তু এত কথা লেখা নাই, ঠিক আছে? কাজেই তুমি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে তারপরে আবার পড়ে নিবা, ঠিক আছে? ধন্যবাদ সব।